এখন আমাকে কি টাকা ছাড়া পোষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে? টাকা ছাড়া? জি জি, যাব হচ্ছে পোষা। আমার কি পোষা নিয়ে যাওয়া যাবে ফ্রিতে? তাতে হয়তো 1-1.5 ঘন্টা আগে কন্ট্যাক্ট হয়েছে। এই কন্ট্যাক্টের কারণে দেখেন ওনাদের আপ্যায়নটাও দেখেন শুধু। মামু কোন পর্যন্ত যাবেন? নিয়ে যাওয়া যাবে? কারণ আমার কি ফ্রিতে নিয়ে যাওয়া যাবে পোষা পর্যন্ত? টাকা ছাড়া 64 জেলা ভ্রমণের আমি এখন আছি আমার 11তম জেলা নওগাঁতে। নওগাঁ সদরে 2 দিন থাকা হয়েছে মুবারক ভাইয়ের কাছে। প্রথমত উনি মাদ্রাসায় থাকার ব্যবস্থা করেছিলেন, তারপরে মাদ্রাসা থেকে ওনার বাসায় শিফট করা হয়েছিল, সেখানেই 2 দিন থাকা হয়েছে। উনি মূলত নওগাঁর মানুষ অনেক আত্মীয়তাশীল, ওনারা অনেক আপ্যায়ন করে। তো এখান থেকে এখন যাচ্ছে হচ্ছে পোরশাতে মুসাফিরখানা আছে, সেইখানেই আজকে রাতটাও থাকবো। মুসাফিরখানায় থাকার অভিজ্ঞতাটা অর্জন করব। আর সেখানে বড় মাদ্রাসা আছে, মাদ্রাসাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তারপর হচ্ছে আমের বাগান আছে, হয়তো বা আমের বাগানেও যাওয়া হবে। এটা হচ্ছে নওগাঁ সদরের বাস স্ট্যান্ড, এখান থেকেই পোরশা যাওয়া হয়। দেখি যে কোনো একটা গাড়ির সাহায্য নিয়ে আমাকে যেতে হবে। যে মামা পোরশা কোনটা মামা? পোরশা আমি একটু কথা বলি মামা আপনার সাথে। আপনার গাড়ি পোরশা যাবে? আমি হচ্ছে টাকা ছাড়া 64 জেলা ভ্রমণ করতেছি, বুঝছেন? এখন যাব হচ্ছে পোরশা। আমার কি পোরশা নিয়ে যাওয়া যাবে ফ্রিতে? হ্যালো, এটা আমি বলতে পারবো না। ড্রাইভার কোন গাড়ি ড্রাইভার মামা? আমি হচ্ছে মামা টাকা ছাড়া 64 জেলা ভ্রমণ করতেছি। নওগাঁ হচ্ছে আমার 11তম জেলা। আজকে যাব পোরশাতে মুসাফিরখানা আছে, ওইখানে থাকবো আজকে রাত। বড় মাদ্রাসাটা ঘুরে দেখবো। এখন আমার কি টাকা ছাড়া পোষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে? টাকা ছাড়া? জি জি, এটা যাবে। টাকা ছাড়া যাবে? টাকা ছাড়া ব্যবস্থা করা যাবে না? টাকা ছাড়া ব্যবস্থা করা যাবে না? দেখি, আমি মূলত টাকা ছাড়া ঘুরতেছি তো, বাংলাদেশ ভ্রমণ করতেছি, 64 জেলা ভ্রমণ করতেছি। সেক্ষেত্রে আপনারা না নিয়ে গেলে অন্য জায়গায় ট্রাই করতে হবে আর কি। কিছু বাস এখানে আছে, ওনাদেরকে বললাম যে পোশাকি ফ্রিতে নিয়ে যাওয়া যাবে কিনা, কিন্তু ওনারা মূলত না করলেন, নিষেধ করে দিলেন। না, 150 টাকার ভাড়া ফ্রিতে নিয়ে যাওয়া যাবে না। তো দেখি অন্য কোনো গাড়ি পাই কিনা। মামু কোন পর্যন্ত যাবেন? নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে একটু সামনে। আমি পোরশাতে যাব। ও আচ্ছা, পোরশা যাবে। এটা একটু কথা বলি আপনার সাথে। আমি হচ্ছে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি। নওগাঁ ছিল আমার 11তম জেলা। নওগাঁতে আসছিলাম 2 দিন আগে, 2 দিন থাকা হয়েছে। এখন যাচ্ছি পোরশা যাবো, বুঝছেন? পোরশাতে গিয়ে মুসাফিরখানা আছে, ওইখানে থাকবো। বড় মাদ্রাসা ঘুরে দেখবো। এই কাজটা করতেছি আসলে টাকা ছাড়া আর কি, মানুষের সাহায্য নিয়ে করতেছি। কারণ আমার কি ফ্রিতে নিয়ে যাওয়া যাবে পোরশা পর্যন্ত? সুপারভাইজার আছে, আমি চালাই না তো, আমি কোম্পানি আরেক গাড়ি চালাই। সুপারভাইজারের সাথে কথা বলতে হবে। সুপারভাইজারকে? আচ্ছা, ওনার সাথে একবার কথা হয়েছিল, উনি না করে আপনি যদি একটু বলে দিতেন আর কি। আমি তো এই গাড়ি চালাই না, আমি কোম্পানি গাড়ি চালাই। একটু আপনি যদি একটু রিকোয়েস্ট করে দিতেন। মামাকে বললাম, মামা যদি একটু রিকোয়েস্ট করে দেয় তাহলে যাইতে পারবো পোরশাতে আজকে থাকবো আর কি, ওইখানে মুসাফিরখানায়। আচ্ছা দেখি, সুপারভাইজার আছে, ওনাকে বলতে হবে। ওনাকে বলার পর উনি রাজি হয় কিনা দেখা যায়। ওকে, অবশেষে একটা বাস পাইছি। ড্রাইভার মামার সাথে কথা হইলো, উনি বললো যে সুপারভাইজারকে বলতে হবে, আপনি সিটে গিয়ে বসেন, আমি সুপারভাইজারকে বলে দিচ্ছি। তো দেখা যাক কি হয়, এই গাড়িতে যাইতে পারি কিনা। পরবর্তীতে সুপারভাইজারকে বলার পরে উনি নামিয়ে দেয় কিনা দেখা যায়। ওকে, এখন আমি আছি সারাইগাছিতে। এখান থেকে একটা মাদ্রাসার ভাই আমাকে রিসিভ করবে, তারপর ওনার কাছে যাবো। ওখান থেকে উনি আমাকে মূলত সেই মুসাফিরখানায় নিয়ে যাবে। এটা হচ্ছে সেই বাসে করে আমি আসছি ফ্রিতে একদম। তো এখান থেকে একটু 1 কিলো সামনে হচ্ছে একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার উদ্দেশ্যে এখন রওনা হবো। তো সারাইগাছি বাজার থেকে হুজুর বলছিল সরাসরি কালীনগর মাদ্রাসায় আসতে। উনি হচ্ছে এই মাদ্রাসার, আপনি কোন দায়িত্বে আছেন মাদ্রাসায়? সহকারী না? উনি হচ্ছে সহকারী শিক্ষক হিসেবে আছেন আর কি। তো এখানে আসার পরে একটা জিনিস দেখে খুবই হতবাক হইলাম যে ওনার সাথে হয়তো 1-1.5 ঘন্টা আগে কন্ট্যাক্ট হয়েছে। এই কন্ট্যাক্টের কারণে দেখেন ওনাদের আপ্যায়নটাও দেখেন শুধু। আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ। এখানে রোস্ট দিয়েছিলেন, ভাজি, ডাল, এখানে মাছ। খাওয়া দাওয়ার পর আবার আম দিয়েছে। মানে নওগাঁর মানুষ যে আপ্যায়ন করতে জানে সেটা আমি এখন খেয়ে দেখে বুঝতেছি আর কি। তারা খুব আতিথেয়তাশীল, মানুষদেরকে খুব আপ্যায়ন করেন, সেটা পরিচিত হোক বা অপরিচিত হোক। তো এখান থেকে ওনারাই আমাকে
মুসাফিরখানায় নিয়ে দিয়ে আসবে। খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন চলে যাব সেই মুসাফিরখানায়। খাওয়া দাওয়া করলাম মূলত এই মাদ্রাসায়। এর নাম হচ্ছে ফজলুল উলুম কেরাতুল বহুমুখী মাদ্রাসা। যিনি মোটরসাইকেল চালাচ্ছেন উনি হচ্ছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই পাশে কিন্তু মসজিদ আছে। আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগলো, এই মাদ্রাসার চারিপাশে কিন্তু সেই আম বাগান, নওগাঁর বিখ্যাত আম গাছগুলো এখানে কিন্তু মাদ্রাসার চারিপাশে আছে। এই পাশে হচ্ছে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে মূলত আমরা এখন যাবো পোরশা। রাস্তার ওই পাশেও আম বাগান আছে, এই পাশেও আম বাগান, মাদ্রাসার পিছনেও আম বাগান, এই পাশেও আম বাগান, আর চারোদিকে আম বাগান। এর জন্য হয়তো বা নওগাঁ আমের জন্য বিখ্যাত, আমের রাজধানী হচ্ছে নওগাঁ। তো এখন হুজুরের মোটরসাইকেলে করে যাব, পোরশাতে যাব সেই মুসাফিরখানার উদ্দেশ্যে। এখন আমি আছি নওগাঁর সেই বড় মাদ্রাসাটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। এত বড় মাদ্রাসাটা যে আমাদের বাংলাদেশে অবস্থিত, এটাই কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা, যেটা হচ্ছে নওগাঁর পোরশায় অবস্থিত। মাদ্রাসার এই পাশে একটা সুন্দর পুষ্কুনি করা হয়েছে, যেখানে পোলাপান অজু করেন। এই যে একটা বাচ্চা কিন্তু অজু করতেছে, হয়তো বা এখানে পাশে দাঁড়িয়ে গোসলও করা হয়। একবার দেখুন মাদ্রাসাটা কত সুন্দর, তার মাঝখানে একটা সুন্দর একটা পুষ্কুনি, মনোমুগ্ধকর একটা জায়গা আর কি। ওকে, আমি চলে আসছি সেই পোরশা মুসাফিরখানা। এইটাই হচ্ছে সেই পোরশা মুসাফিরখানা। পোরশা মুসাফিরখানার ওই পাশে কিন্তু মার্কাজ মসজিদটা অবস্থিত, যেখানে তাবলিগ জামাতের লোকরা আসলে থাকতে পারে। আমিও সেখানে থাকার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু মুসাফিরখানা আছে আমি এইখানেই থাকবো। তো আমি যার সাথে আসছি হুজুর, উনি আসলে এখানে থাকার ব্যবস্থাটা করে দিয়ে যাবেন, মানে করে দিয়ে চলে যাবেন। ওনার বাড়ি হচ্ছে সেই বড় মাদ্রাসার কাছেই। তো দেখা যাক, কথা বলে শোনা যাক যে কী বলে, থাকতে দিবে না কি দিবে না। ওকে, মুসাফিরখানায় কথা বলা হয়েছে, আমার থাকার ব্যবস্থা হয়েছে। এইটা হচ্ছে সেই মুসাফিরখানা, দোতলা মুসাফিরখানা। এখানে ওনারা বললো যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আপাতত নেই, আপনি থাকতে পারবেন, আর কোনো সমস্যা নেই আর কি। আমাকে যেই হুজুর নিয়ে আসছেন উনি কথা বলে গেলেন, কথা বলে থাকার ব্যবস্থা করে উনি চলে যাচ্ছেন এখন। তো আমাকে হয়তো 2 তলায় একটা রুম দেওয়া হবে থাকার জন্য, আমি গিয়ে দেখি। মুসাফিরখানায় আসার পরে আঙ্কেল আমার রুমটা দেখিয়ে দিয়েছেন, রুমের দরজা খুলে দিয়েছেন। এই বেডে মূলত আমি আজকে রাতে ঘুমাবো। এটা হচ্ছে এই রুমে আমি আজকে থাকবো। আঙ্কেল রুমটা দেখিয়ে দিলেন, উনি আসলে ওনার ব্যবহারটা খুবই ভালো। উনি খুবই ভালোভাবে আমাকে গোসলখানাটা দেখিয়ে দিলেন, ওইখানে গোসল করবো পানি ভরে দিলেন, ওই পাশে টয়লেট আছে ওইটা দেখিয়ে দিলেন। মানে ওনার মধ্যে আন্তরিকতা আছে আর কি। তো এইটাই হচ্ছে সেই পোরশার নওগাঁর সেই মুসাফিরখানা। আমি এখন আছি 2 তলার ভিতরে। সেই গোসল করা হয়েছে, গোসল করে কাপড় ধুয়ে এখানে শুকিয়ে দিয়েছি। মূলত নওগাঁ থেকে আমার আজকে যাওয়ার কথা ছিল চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু মুসাফিরখানায় থাকবো, যার কারণে আজকে এখানে থেকে গেলাম। নওগাঁতে আমি আজকে দিয়ে 3 রাত হবে আর কি। মুসাফিরখানায় থাকার অভিজ্ঞতা, মুসাফিরখানায় কীভাবে মানুষজন থাকে বা মুসাফিরখানা কেমন, সেইটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি চলে আসছি আজকে মুসাফিরখানাতে। তো এখানে আগে 2 বেলা খাবার দেওয়া হতো, যেটা জেনেই আমি এখানে আসছি। কিন্তু এখানে আসার পরে কর্তব্যরত যে কাকা আছে উনি বললেন যে এখন খানা দেওয়া হয় না, রাতে বাইরে খেতে হবে। বিশেষ কোনো দিন থাকলে বা অনুষ্ঠান থাকলে বা উৎসব থাকলে তখন রাতের খাবার বা দুপুরের খাবার দেওয়া হয়, আর রমজান মাসে পুরো মাসেই খাবার দেওয়া হয়। এই মুসাফিরখানাটা 1908 সালে স্থাপিত করা হয়েছে। তৎকালীন জমিদার খাদেম মাহমুদ শাহ উনি কিন্তু এই মুসাফিরখানাটা মূলত প্রতিষ্ঠা করেছিলেন। শুরুর দিকে এটা কিন্তু এরকম কনক্রিটের ইটের বিল্ডিং ছিল না, তখন কিন্তু ছিল মাটির ঘর ছিল। মাটির ঘর থেকে এটা আবার প্রতিস্থাপন করা হয় 1988 সালে। কিন্তু সেই মাটির ঘর ভেঙে এইভাবে সুন্দর করে ইট দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে এরকম একটা বিল্ডিং করা হয়। 1988 সালে যে বিল্ডিংটা করা হয়েছে, বিল্ডিংটা কিন্তু মূলত এখনও সেইভাবেই আছে। তো এইখানে যারা মুসাফির দেশ ভ্রমণ করে বা জামাত তাবলিগে যায়, যারা মুসাফিরের মতো করে বের হয় আর কি, তারা এখানে 3 দিন থাকতে পারেন, একটানা 3 দিন থাকতে পারেন। এবং আগে 2 বেলা খাবারের ব্যবস্থা ছিল, যেমন দুপুর এবং রাতের খাবারটা এখান থেকে তারা দিত। কিন্তু এখন আমি আসার পরে শুনতে পাইলাম যে এখন মূলত খাবার দেওয়া হয় না, যেটা অনেক খারাপ লাগলো আমার কাছে। আর এই মুসাফিরখানার অধীনে কিন্তু তৎকালীন রাজা খাদেম মাহমুদ শাহ উনি কিন্তু 80 বিঘা জমি দিয়ে গিয়েছিলেন।
যেই জমি দিয়ে কিন্তু এই মুসাফিরখানার ইনকাম সোর্স আসে, এই মুসাফিরখানার খরচ চলে, এই মুসাফিরখানার খাবার দাবারের টাকা কিন্তু সেই জমি থেকে আসতো। সেই জমিগুলোতে এখন হয়তোবা কিছু জমি ফসলের জন্য বা সবজির জন্য দেওয়া আছে, আর কিছু জমি হয়তোবা মার্কেট করে দেওয়া আছে। তো এইটাই হচ্ছে সেই মুসাফিরখানার ইতিহাস, মুসাফিরখানার ঐতিহ্য। তখন যদি তৎকালীন রাজা বা জমিদার যদি এই মুসাফিরখানাটা না করে যেতেন, হয়তো বা আজকে আমার এখানে আসা হতো না, এখানে থাকা হতো না। তো মুসাফিরখানার অভিজ্ঞতা হয়তো বা আমার খুবই ভালো হবে। আজকে মাত্র আসলাম, রাতে থাকলে বুঝতে পারবো যে অভিজ্ঞতাটা কেমন হলো, খারাপ নাকি না ভালো। অবশ্যই কালকে আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।